আমি বাবার উইল অনেকবার পড়েছি, কিন্তু সেটা পড়ে আমার রক্ত টকবক করে ফুটছে। দুদিন আগে বাবা মারা যাওয়ায় হঠাৎ করে আমাকে লন্ডন থেকে দেশে ফিরতে হয়েছে। বাবা শেষকৃত্যের পর যখন তার উকিল আমাকে তার উইল দিলেন, আমি সেটা পড়ে রাগে লাল হয়ে গেলাম। আমি লন্ডনে পেট্রোল পাম্পের কাজ করতাম। যা বেতন পেতাম তা থেকে আমার ছোটোখাটো খরচের টাকা রেখে বাকি টাকা দেশে বাবার কাছে পাঠিয়ে দিতাম। সারা জীবনে পুঁজি জমা করে আর গ্রামের কিছু জমি বিক্রি করে আমার বাবা শহরে একটা বাড়ি এবং কিছু দোকান কিনে নেন। গত 10 বছর ধরে আমি টাকা পাঠাচ্ছি। 17 বছর বয়সে লন্ডনে গিয়েছিলাম, আর এখন আমার বয়স 27 বছর। এরকম হঠাৎ বাবার মৃত্যুর খবর শুনে আমাকে তাড়াতাড়ি ফিরে আসতে হয়। তাই আমার চাকরিও চলে যায়, কারণ তারা আমাকে ছুটি দিতে রাজি ছিলেন না। আমারও সাহস ছিল যে আমি যে টাকা বাড়িতে পাঠিয়েছি বাবা নিশ্চয়ই তা আমার জন্য গুছিয়ে রেখেছেন। তাই আমি বাড়ি গিয়ে কোনো ছোটোখাটো কাজ করে সেটেল হব। কিন্তু আমার বাবার উইল আমার হুঁশ উড়িয়ে দিয়েছে। উইলে লেখা ছিল যে লন্ডনে যাওয়ার জন্য তোমার টাকার প্রয়োজন ছিল, তাই আমি আমার জমির কিছু অংশ বিক্রি করে তোমার টাকার ব্যবস্থা করেছিলাম। তাই এখন এই বাড়ি এবং বাকি বাবার সম্পত্তির উপর শুধুমাত্র রিনার অধিকার আছে। যখন তুমি লন্ডনে গিয়েছিলে তখনই তুমি তোমার ভাগ পেয়ে গেছো। এটা পড়ে আমার মাথা ঘুরতে লাগলো। অন্যদিকে আমার বোন, যে ছোটবেলা থেকেই মেন্টাল ছিল, আমার বাবা কিভাবে তাকে তার সমস্ত সম্পত্তি দিলেন। যাই হোক, এটা এমন কোনো বড় ব্যাপার হতো না যদি সম্পত্তির একটি অংশ রিনার নামে থাকতো। তাহলে আমি তাকে দিয়ে স্ট্যাম্প পেপারে সই করিয়ে সব কিছু আমার নামে করে নিতাম। সাথে এটাও লিখে রেখেছিলেন যে রিনাকে যে বিয়ে করবে এবং না কখনো তাকে ডিভোর্স দেবে, না অন্য কোথাও কোনো বিয়ে করবে, সেই বাবা সমস্ত সম্পত্তি পাবে। মানে আমার এতদিনের পরিশ্রম সব বাবা নষ্ট করে দিয়ে গেছেন। আমার হাতে একটা ফুটো পয়সাও দিয়ে যাননি। যদিও বাবার সম্পত্তি এখন কোটিতে পৌঁছেছে, যা তিনি একসময় লাখে কিনেছিলেন। বাবার উইল পড়ে আমার খুব রাগ হলো। এমন উইলের মানে কি? বাবা তার সম্পত্তি অপরিচিত কাউকে কিভাবে দিতে পারেন? যদি আমি রিনার বিয়ে কারো সাথে দিয়েও দিই, তবুও আমি কিছুই পাবো না। এমনকি আমার তো নিজের বাবার বাড়িতেও থাকার অনুমতি ছিল না। এই বাড়িতে সেই থাকতে পারবে যার বিয়ে রিনার সাথে হবে। এই অদ্ভুত উইলের সাথে একটা চিঠিও ছিল যা বাবা আমার নামে লিখে রেখেছেন। কিন্তু আমি বাবার উপর এতটাই রেগেছিলাম যে আমি সব কিছু একটা ড্রয়ারে ফেলে দিয়েছিলাম। বাবার লেখা শেষ চিঠিটা পড়ার ইচ্ছাই আমার ছিল না। আমি জানতাম আমাকে অনুরোধ করা হয়েছে যে রিনা পাগল, তার সম্পত্তির দরকার। সম্পত্তির লোভে কেউ তাকে বিয়ে করে সারা জীবন দেখে রাখবে। তুমি ছেলে মানুষ, নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারবে। বাবা নিশ্চয়ই চিঠিতে এরকমই কিছু লিখেছিলেন, তাই চিঠিটি পড়ার ইচ্ছা আমার মোটেও ছিল না। তাই আমি চিঠিটি ড্রয়ারে রেখে ড্রয়ার বন্ধ করে দিলাম। পরের দিন উকিল আমার কাছে এসে বললেন, আপনাকে এই বাড়ি খালি করতে হবে। আপনি কেবল রিনার উপস্থিতিতে এবং তার সম্মতি নিয়েই এই বাড়িতে থাকতে পারবেন। আমি রেগে আর বিস্ময়ের সাথে বললাম, সে পাগল। সম্মতি জানানোর মতো বুদ্ধি তার নেই। আর আমি তার ভাই, এটা আমারও বাবার বাড়ি। আমার কথা শুনে সেই উকিল বললেন, উইলটাও আপনার বাবাই করেছেন। আপনার কাছে আর সন্ধ্যা পর্যন্ত সময় আছে। হয় রিনাকে এই বাড়িতে নিয়ে আসুন, নতুবা সন্ধ্যায় আপনাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে বাসায় তালা দিয়ে দেব। এই বলে উকিল সেখান থেকে চলে গেলেন। আর আমার দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছা হচ্ছিল। রিনার বয়স 22 বছর, কিন্তু বুদ্ধি 10-12 বছরের শিশুর মতো। আর রাগ হলে এটা ওটা তুলে মারার অভ্যাস ছিল। কিভাবে তাকে বাড়িতে আনতে পারি? সে তো আমার অনুপস্থিতিতে পাড়ার বাচ্চাদের জীবন কষ্টকর করে দিত। আমি ভিতরে ভিতরে খুব বিরক্ত ছিলাম, কিন্তু আমার বাবা আমার জন্য আর কোনো উপায়ই ছাড়েননি। আমি রিনাকে আনতে বিকেলে মেন্টাল হাসপাতালে গেলাম এবং ডাক্তারকে বললাম যে আমি রিনার ভাই এবং ওকে নিয়ে যেতে এসেছি। ডাক্তার প্রথমে রাজি হচ্ছিলেন না রিনাকে আমার সাথে পাঠাতে। বললেন, রিনার বাবা রিনাকে এখানে ভর্তি করিয়েছে, তার সম্মতি ছাড়া আমরা রিনাকে আপনার সাথে পাঠাতে পারবো না। আমি ডাক্তারকে বললাম আমি রিনার ভাই, আর আমার বাবা মারা গেছেন, তাই
এখন রিনাকে দেখাশোনার দায়িত্ব আমার। আমার কথা শুনে ডাক্তার কেন জানি না রিনাকে আমার সাথে পাঠাতে রাজি হচ্ছিলেন না। যখন আমি ডাক্তারকে হুমকি দিয়ে বললাম যে আপনি আমাকে, আমার বোনকে এখান থেকে নিয়ে যাওয়া আটকাতে পারেন না, আমি আপনার বিরুদ্ধে কমপ্লেন করব, তখন ডাক্তার লাইনে এসে রিনাকে আমার সাথে পাঠাতে রাজি হলেন। ডাক্তার আমাকে কিছু কাগজপত্রে সই করালেন এবং নার্সকে বললেন রিনাকে নিয়ে এসো। কিছুক্ষণ পর একটি খুব সুন্দরী মেয়ে তার লম্বা খোলা চুল নিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি 10 বছর পর তাকে দেখছি এবং তাকে কোনো অ্যাঙ্গেল থেকেই পাগল মনে হচ্ছিল না। এবং একে দেখে কেউ পাগল বলতেই পারবে না এবং এই সৌন্দর্য দেখে চোখ সরাতে ভুলে যাবে। আমি তাকে 10 বছর আগে দেখেছিলাম, সে তখনও সুন্দর ছিল, কিন্তু এখন তার গায়ের রং আরও ফুটে উঠেছে। সে আমার দিকে ভয়ার্ত চোখে তাকিয়েছিল। ডক্টর বললেন তোমার ভাই তোমাকে নিতে এসেছে, তুমি এখন তার সাথে বাড়িতে থাকবে। একথা শুনে কেন জানি না তার মুখ ফ্যাকাশি হয়ে গেল। সে বলতে লাগলো আমি শুধু বাবার কাছে যাব, বাবার কাছে ছাড়া আর কারো কাছে যাব না। সবাই আমাকে মারে, আমিও কি তাকে আনতে চেয়েছিলাম? বাধ্য হয়েই ওকে বাড়িতে নিয়ে আসতে হচ্ছে। বাধ্য হয়ে আমি রিনার সামনে গিয়ে বললাম রিনা, আমি তোমার দিনেশ দাদা, ভালো করে দেখো, আমাকে চিনতে পারবে? আমি তোমার বাবার কাছে নিয়ে যাব, কিন্তু আপাতত তোমাকে আমার সাথে থাকতে হবে। বাবা বাইরে গেছেন, ফিরে এলে তোমাকে বাবার কাছে নিয়ে যাব। আমি মনে করিয়ে দেওয়াতে সে আমার দিকে মনোযোগ দিয়ে তাকাতে লাগলো। হয়তো তার আমার কথা মনে পড়ে গিয়েছিল, তাই হঠাৎ রিনা খুব খুশি হয়ে বললেন দিনেশ দাদা। আমি বললাম হ্যাঁ, তোমার দিনেশ দাদা। তারপর আমি পকেট থেকে চকলেট বের করলাম, যা দেখে ওর চোখ চকচক করে উঠল। আমি বললাম রিনা, আমার সাথে চলো, আমার কাছে এরকম অনেক চকলেট আছে, আমি সব তোমাকে দিয়ে দেব। আমার কথা শুনে সে আমার হাত থেকে চকলেট নিয়ে আমার সাথে যাওয়ার জন্য রেডি হলো। আমি প্রথমে ওকে বাজারে নিয়ে গেলাম এবং ওর জন্য কিছু সুন্দর পোশাক কিনলাম। আমি এটা করছি কারণ উকিল আসার আগে ওর চেহারা কিছুটা ঠিক করতে চেয়েছিলাম। কিন্তু ফিরে যাওয়ার সময় একটা খেলনার দোকানে রিনার চোখ আটকে গেল এবং সে বলল দিনু দাদা, আমার খেলনা চাই। সে আমাকে দিনেশ না বলে দিনু দাদা বলে ডাকত। আমি তাকে খেলনার দোকানে নিয়ে গেলাম, ভেবেছিল একটা খেলনা নেব, কিন্তু সে অনেক খেলনা নিতে শুরু করলো। কিন্তু আমার পকেটে এই মুহূর্তে এত টাকা ছিল না, তাই রিনাকে আদর করে বললাম ফুল একটা ডল নিয়ে নাও, কালকে আমি তোমাকে অনেক খেলনা কিনে দেবো। কিন্তু সে জোর করতে লাগলো, তাই আমি রিনার উপর রেগে যেতে লাগলাম। আমি ওর কাছ থেকে সব খেলনা কেড়ে নিয়ে রেখে দিলাম এবং ওর হাত ধরে ওকে জোর করে গাড়িতে তুলে বাসায় নিয়ে এলাম। সে বাচ্চাদের মতো জোরে জোরে কাঁদছিল। 1 ঘন্টার মধ্যেই ওর পাগলামি দেখে বিরক্ত হয়ে গেলাম। আমার মৃত বাবার উপরে রাগ হতে লাগলো। না জানি কেন সে আমাকে এমন বিপদে ফেলে গেলেন যে আমাকে তার দ্বিতীয় স্ত্রীর পাগলি মেয়ের দেখাশোনা করতে হচ্ছে। রিনা আমার সৎ মায়ের প্রথম স্বামীর সন্তান। আমার বয়স যখন 10 বছর, তখন আমার মা এই পৃথিবী ছেড়ে চলে যান এবং আমার বাবা আবার বিয়ে করেন। আমার সৎ মা যখন এই বাড়িতে কনে হয়ে আসেন, তখন তিনি তার 3 বছরের মেয়েকেও সঙ্গে নিয়ে আসেন। এ দেখতে একদম জাপানি পুতুলের মতো হলেও একটু পাগল ছিল। আমার বাবা আমাকে বলছিলেন রিনা তোমার বোন, এখন থেকে একে তোমার বোন মনে করো। কিন্তু আমি রেগে বলেছিলাম এই মেয়েকে আমি বোন মানতে পারবো না, না তো আমার সৎ মাকে, না আমার বোনকে কখনো পছন্দ করতাম। মা মেয়ে দুজনের সঙ্গেই কথা বলতাম না। আবার খেয়ে হয় রুমে যেতাম, না হলে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়তাম। স্কুল থেকে ফিরে এটাই আমার রুটিন ছিল। আমি মা এবং মেয়েকে অবহেলা করতাম, কিন্তু রিনা নামের মেয়েটির প্রতি তখন থেকেই ঘৃণা অনুভব করতে শুরু করি। যখন আমার নিজের বাবা আমার চেয়ে তাকে বেশি ভালোবাসতেন, তিনি তাকে কোলে নিয়ে এমনভাবে ঘুরতেন যেন সে তার নিজের মেয়ে। আর আমি সৎ। যখন আমি বাবাকে এসব করতে দেখতাম, রাগে আমার রক্ত টকবক করে ফুটত। একবার আমি আমার খেলনা নিয়ে খেলছি, তখন সে আমার খেলনা নেওয়ার জন্য জোরাজুরি করতে শুরু করে। আমি তাকে বলেছিলাম খবরদার আমার খেলনা স্পর্শ করবি না। তখন সে জোরে জোরে কাঁদতে শুরু করে, তাই আমি ওর মুখে জোরে থাপ্পড় মারলাম। আমার থাপ্পড় এতটাই জোরে ছিল যে সে ছিটকে পড়ে গেল। এমন সময় আমার বাবা ঘরে ঢুকছিলেন। এটা দেখে আমার সৎ মা আমার দিকে ঘুরতে লাগলেন। আর বাবা
আমাকে খুব জোরে থাপ্পড় মেরে বললেন, এই নিষ্পাপ শিশুর গায়ে হাত তোলার সাহস তোমার কিভাবে হলো? ব্যাস, তারপর থেকে আমি রিনাকে ঘৃণা করতে লাগলাম। সময় যত গড়ালো এই পাগলের প্রতি আমার ঘৃণাও বাড়তে থাকলো। তারপর 17 বছর বয়সে আমি আমার পড়াশোনাকে বিদায় দিয়ে বাবার কাছে জেদ করতে লাগলাম যে আমাকে লন্ডন যেতে হবে। আমার এক বন্ধু তার বাবার সাথে সেখানে গিয়েছিল, আমিও তাদের সাথে সেখানে গিয়েছিলাম। আমার কাছে ডিগ্রি ছিল না, তাই পেট্রোল পাম্পে আমি কাজ করতাম। এখন 10 বছর পর এসে দেখি আমার নিজের বাবা আমার পরিবর্তে তার সৎ মেয়েকে সব কিছু দিয়ে দিয়েছেন। সে এখনও আমার সাথে জেদ করছিলেন, তাই আমি তার উপর রেগে গেলাম। তাই আমি তার মুখে টেনে চড় মারলাম। কিন্তু এই থাপ্পড়টা যে আমার জন্য এত বড় সমস্যা হয়ে দাঁড়াবে তা আমি জানতাম না। সে জোরে জোরে কাঁদতে লাগল। বাসায় এসে তার কান্না থামছিল না। কেন যে আমি তাকে থাপ্পড় মারলাম? সন্ধ্যা হয়ে গেছে, উকিল সাহেব যে কোনো সময় বাসায় পৌঁছে যেতে পারে। এবার আমার রাগ হচ্ছিল যে কেন আমি এই ঝামেলাকে থাপ্পড় মারলাম। আমি রিনার কাছে এসে বললাম, রিনা, কালকে আমি তোমাকে অনেক খেলনা এনে দেবো, এখন চুপ করো। কিন্তু সে ছোট বাচ্চার মতোই কাঁদছিল। দিনুদা খারাপ, সে আমাকে থাপ্পড় মেরেছে। কাঁদতে কাঁদতে বলল, আমি বাবাকে বলবো, তাকে বাড়িতে আসতে দাও। এই পাগলটা জানেও না যে বাবা মারা গেছে। অনেক কষ্টে আমি ওকে চুপ করালাম। 2-3টা চকলেট খেয়েই সে চুপ করে গেল। তারপর আমার কথায় সে মুখ হাত ধুয়ে কাপড় পাল্টে নিল। চুপ থাকলে ওকে খুব সুন্দর লাগতো। তাকে দেখে পাগল বলতে পারবে না, কিন্তু ছিল তো সে পাগলই। যাই হোক, উকিল বাসায় পৌঁছে রিনাকে জিজ্ঞেস করতে লাগলো যে তোমার প্রতি দিনেশের ব্যবহার কেমন। একথা শুনে রিনা আমার দিকে তাকালে আমি ভয় পেয়ে গেলাম যে সে হয়তো বলবে যে আমি তাকে থাপ্পড় মেরেছি। সে বলতে লাগলো, দিনু দাদা খারাপ। এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। তারপর সে বলল যে আমাকে খেলনা এনে দেয় না। উকিল বললেন, আমি যদি তোমার দাদাকে টাকা দিই তাহলে সে তোমার অনেক খেলনা কিনে দেবে। এই বলে উকিল সাহেব আমাকে একটা চেক দিয়ে বললেন, তোমার বাবা যে দোকান কিনেছিলেন তার অর্ধেক ভাড়া রিনার চিকিৎসার জন্য খরচ করতেন, আর বাকি অর্ধেক তার ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা করা আছে। এখন সে বাড়ি আছে আর তুমি তার দেখভাল করছো, তাই তুমি এখন এটা রাখো। রিনার বিয়ের পর এই চেক ওর স্বামী পাবে। এটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি তার কাছ থেকে সেই চেকটা নিয়ে দেখলাম সেটা 50,000 টাকার চেক। রোজগার না করে মাসটা আরামে কাটাতে পারবো। পরের দিন রিনার জন্য অনেক খেলনা নিয়ে এলাম। সে খুব খুশি হলো। এভাবেই দিন কাটছিল, আর আমি ভাবছিলাম রিনা নামের ঝামেলা থেকে কিভাবে মুক্তি পাবো। আমি চাইতাম রিনা নামের মেয়ের হাত থেকে কবে রেহাই পাবো, সাথে সমস্ত সম্পত্তিও পাবো। তারপর আমি আমার এক বিশ্বস্ত বন্ধুর সাথে কথা বললাম যে আমি এমন একটা বোকা ছেলে চাই যার সাথে আমি বোনের বিয়ে দিয়ে সমস্ত সম্পত্তি আমার নামে করে নিতে পারি। আমার কথা শুনে আমার বন্ধু বলল যে এরকম ছেলে খুঁজে পাওয়া খুব কঠিন। কোনো গরিব ছেলেকে লোভ দেখিয়ে রিনার সাথে বিয়ে দিলে সে যখন বুঝবে যে সে কোটি টাকার মালিক, তখন তোকে বাড়ি থেকে বের করে দেবে। আমার বন্ধু ঠিকই বলছিল। তখনই আমার বন্ধু আরও বলল, দেখ দিনেশ, আমার একটা বুদ্ধি আছে। তুই যদি আমার কথায় রাজি হোস তাহলে সব সম্পত্তি তোর নামে চলে আসবে, আর তোকে কোনো কাজও করতে হবে না। আমি বললাম, ঠিক আছে, তোর আইডিয়াটা আমাকে বল। তারপর আমার বন্ধু আমাকে যা বলল তা শুনে আমার রক্ত গরম হয়ে গেল। আমি রেগে তার কলার চেপে ধরে বললাম, তুই কিভাবে এসব ভাবতে পারিস? সে আমার বোন। সে আমার হাত থেকে তার কলা ছাড়িয়ে নিয়ে বলল, সে তো নিজের বোন না, তার বাবা মা অন্য, আর তোর মা বাবা অন্য। তোরা দুজনে আলাদা বাবার মায়ের সন্তান। তোদের দুজনের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। তুই তাকে বিয়ে করতে পারিস, আর এটাই একমাত্র উপায় যে তুই সব কিছুর মালিক হতে পারবি। কথাটা শুনে আমি চুপ হয়ে গেলাম। আমার বন্ধু ওখান থেকে চলে গেল, আর আমি চিন্তায় পড়ে গেলাম। কিন্তু যখনই রিনার বিয়ের কথা ভাবে তখনই আমার মন কেঁপে উঠত যে কিভাবে ওকে বিয়ে করব। এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু এটাও ঠিক, আমি যার সাথেই রিনার বিয়ে দিই না কেন, সে কোটি টাকা সম্পত্তি দেখে আমাকে আমার নিজের বাড়ি থেকেই বের করে দিত। পরের দিন আমি আমার বন্ধুকে বললাম, তুই ঠিকই বলেছিস। আমি উকিলের সাথেও কথা বলেছি, সে আমার আর রিনার সম্পর্কের কথা জানে। তাই সে বলেছে
ঠিক আছে, কিন্তু তোমার উইলের কথা মনে আছে তো? তুমি আর বিয়ে করতে পারবে না। রিনাকে যদি ছাড়তে হয় সেক্ষেত্রে তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হবে। এটা সেই কাঁটা যেটা আমার গলায় আটকে ছিল। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার বাবা আমার জন্য কি কি কাঁটা বিছিয়ে রেখেছে। আপাতত আমাকে রিনাকে বিয়ে করতে হবে, যাতে আমি ভালো পরিমাণে টাকা পাই এবং তা দিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারি। একবার আমার ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে গেলে আমার কোনো সমস্যা থাকবে না। আমি যদি রিনাকে ছেড়েই দিই তাহলেও কোনো অসুবিধা হবে না। আমি রিনাকে বিয়ে করে নিয়েছি, সেই পাগলটাও তো বিয়ের মানেও বোঝে না। সে শুধু তার খেলনা নিয়েই মগ্ন থাকতেন। বিয়ের পর আমি উকিলের কাছে বেশ কিছু টাকা দাবি করি, যেটা পেয়েও গেছিলাম। তারপর সেই টাকা দিয়ে নিজের একটা ছোট্ট পোশাকের কারখানা খুলে কাজ শুরু করি। কিন্তু বাস্তবে রিনাকে নিয়ে সমস্যা হলো। যে কোনো কাজের মেয়ে দিনরাত আমার বাড়িতে থাকতে রাজি হলো না। তারা বলল যে সে একটা পাগল মেয়ে এবং সে তার মেজাজ হারিয়ে কি করে বসবে তার ঠিক নেই। ও হাতে যা পায় তাই দিয়ে আমাদেরকে একদিন মেরে ফেলবে। দিনের বেলায় কাজের মেয়ে ঘরের আর রান্না কাজ করে চলে যেত। ঘরে বাইরে থেকে তালা মেরে আমিও চলে যেতাম। আমি এটা কখনো ভাবিনি যে রিনা একা একা কীভাবে থাকবে। আমি ভাবিও নি যে সে পাগল, নিজেই নিজের কোনো ক্ষতি করতে পারে। যখন বাসায় ফিরতাম জিনিসপত্র সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতো। রিনা কিছু খাবার খেত, বাকি সব মেঝেতে পড়ে থাকতো, আর সে খেলনা নিয়ে খেলতে থাকতো। আমাকে দেখে দিনু দাদা বলে আমার কাছে এসে চকলেট চাইতো। আমি পকেট থেকে একটা করে চকলেট বের করে ওকে দিয়ে দিতাম। ক্লান্ত হয়ে বাসায় পৌঁছাতাম আর বাড়ির অবস্থা দেখে মনে হতো রিনার গলা চেপে ধরি। এই সময় আমার কারখানায় একটি মেয়ে কাজ করতে। সে দেখতে খুব সুন্দরী ছিল এবং আমি তাকে পছন্দও করতাম। খুব তাড়াতাড়ি আমরা একে অপরকে বিয়ে করার মনস্থ করি। আমি তাকে আমার সাথে আমার বাসায় নিয়ে গেলাম। তাকে দেখে রিনা চমকে উঠে জিজ্ঞেস করলো, এখানে কেন এসেছে? একে বের করে দাও। এই দেখে ঐশানী আমার দিকে তাকিয়ে বলল, দিনেশ, এই পাগল মেয়েটাকে ঘরে রেখেছো কেন? আমি বললাম, এটা আমার বাধ্যবাধকতা। তারপর আমি ঐশানীর কাছে কিছুই লুকাইনি, ওকে সব খুলে বললাম। ও আমাকে বলল যত তাড়াতাড়ি সম্ভব এর হাত থেকে মুক্তি পেতে। বিয়ের পর আমি একে কিছুতেই সহ্য করব না। এই কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। আমি ঐশানীকে পছন্দ করতাম, তাই আমি চেষ্টা করছি তাড়াতাড়ি আমার ব্যবসা দাঁড় করাতে, যাতে আমি রিনার হাত থেকে মুক্তি পেতে পারি। তখন ঐশানী আমাকে একটা বুদ্ধি দিল যে রিনাকে স্লো পয়জনস খাওয়াতে শুরু করো। এই পাগলি মেয়েটারও কি কোনো জীবন? তার মরে যাওয়াই ভালো। এভাবে আমার জীবনের ঝামেলাও কমবে, আর স্লো পয়জনসের কারণে কেউ আমাকে সন্দেহও করবে না। ঐশানী এই পরামর্শটা আমার ভালো লেগেছে, তাই রিনার খাবারে ওষুধ মিশিয়ে দিতে লাগলাম। মাঝে মাঝে আইসক্রিমের সাথেও গুঁড়ো মিশিয়ে তাকে দিতাম। আমি চেয়েছিলাম ও মরে যাক। এভাবে সময় কাটতে লাগলো। একদিন ঘরে ঢুকতেই রিনার কান্না শুনতে পেলাম, কিন্তু তাকে কোথাও দেখতে পেলাম না। আমি তাকে ডাকলাম, কিন্তু সে আসেনি। সে বোধহয় তার রুমেই ছিল, কারণ ওখান থেকেই কান্নার আওয়াজ আসছিল। আমি তার রুমের দরজা খুলে ভিতরে ঢুকতেই আমার জীবন বেরিয়ে গেল। সে এক কোণে ভীতু হয়ে বসেছিল। আমি তাকে দেখে লজ্জা পেয়েছিলাম, কারণ তার কাপড় ছেঁড়া ফাটা ছিল আর ঘরের জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। তার চুলও এলোমেলো চেহারা এবং তার অবস্থা দেখে আমার বুঝতে খুব বেশি সময় লাগেনি যে কেউ তার ইজ্জত নষ্ট করেছে। আমাকে দেখে সে ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো, আমাকে আর মেরো না, আমি বাবাকে বলবো তুমি আমাকে খুব মেরেছো। এই বলে সে কাঁদতে লাগলো। প্রথমবারের মতো ওর ওই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো। কেন জানি না, মনে হচ্ছিল কেউ আমার হৃদয় চেপে ধরেছে। ওর ওই অবস্থার জন্য নিজেকে দোষী মনে হতে লাগলো। বিছানায় পড়ে থাকা চাদরটা তুলে ওর গায়ে জড়িয়ে দিলাম। তারপর আমি এসে ওর কাছে বসে বললাম, আমার অবর্তমানে কেউ এসেছিল রিনা? কে এসেছে আমাকে বলো। ব্যাস, আমাকে বলো রিনা, কে সেই লোক যে একজন নিষ্পাপ মেয়ের সাথে এই অপরাধ করেছে? আমি তাকে মেরে ফেলব। ও খুব ভয়ে ছিল। মাঝে মাঝে সে না বলে মাথা নাড়ে, আবার কখনো কখনো হ্যাঁ বলে। আমি বললাম, বলো, আমি ওকে খুব মারব। তারপর আবার কাঁদতে লাগলো এবং বলল, বাবাকে ডাকো, আমি বাবার কাছে যাব। আমি বললাম, তুমি বলো কে এসেছিল?
আমি বাবাকে নিয়ে আসব। ও বাড়িতে একা থাকতো, পাড়ার সবাই এটা জানতো। যেই হোক না কেন, সে এই পাড়ারই। রিনা বলতে লাগলো, যে সকালবেলা দুধ নিয়ে আসে সেই এসেছিল। দিনু দাদা, সে আমাকে অনেক মেরেছে। আমার কাপড় দেখো। এই বলে সে তার ছেঁড়া হাতের দিকে দেখাতে লাগলো। তার মুখ হাত সব জায়গায় ক্ষত। প্রথমবার তার জন্য আমার করুণা হচ্ছিল। আমি ভালোবেসে তার ক্ষত পরিষ্কার করে সেগুলোতে ওষুধ লাগিয়ে দিচ্ছি। রিনাকে জড়িয়ে ধরেছি। সম্ভবত এই ভালোবাসাই তার দরকার ছিল। আমি ওকে নিরাপত্তার অনুভূতি দিয়েছি, যে ব্যথার মধ্যে দিয়ে ও গেছে। আমার সামান্য ভালোবাসা এবং মনোযোগের কারণে ও কাঁদতে শুরু করে। ও বলল, দিনু দাদা, বাবা যখন ছিলেন তখন কেউ আমাকে কিছু বলতো না। এমনকি মায়ের মৃত্যুর পরও আমার কান্না পায়নি, কারণ বাবা আমার পাশে ছিলেন। কিন্তু বাবা অসুস্থ হতে শুরু করেন, তাই তিনি আমাকে ডাক্তারের বাড়িতে রেখে আসেন। দিনু দাদা, ডাক্তাররা ভালো না, তারাও আমাকে মারত, যেমন দুধওয়ালা মেরেছে। সে ডাক্তার আমার 2 হাত পিছনে বেঁধে এবং আমার মুখে কাপড় দিতেন, যাতে আমি চিৎকার করতে না পারি। তারপর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমার হৃৎপিণ্ড যেন স্পন্দিত করতে ভুলে গেছে। বাবার অসুস্থতার সময় রিনার দেখাশোনা কে করবে তা কখনো ভাবিনি, কারণ আমি লন্ডনে যাওয়ার পর রিনার মা টিবিতে ভুগছিলেন এবং এতেই তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর এতেই তিনি মারা যান। তারপর বাবা রিনা দেখাশোনা করতেন এবং বাবার শরীর খারাপ হলে তিনি রিনাকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করেন, এবং যেখানে তার সাথে অনেক অত্যাচার হয়েছে। আমার মনে পড়ে যে ডাক্তার আমার সাথে রিনাকে ছাড়তেও মোটেও প্রস্তুত ছিলেন না, কারণ সে রিনাকে নির্যাতন করতেন। রিনা সারা রাত শুয়ে শুয়ে কাঁদতে থাকে, কখনো ভয় কেঁপে উঠত, আবার কখনো কান্নাকাটি করতে থাকতো আর বলতো, আর কাছে আসবে না, আমি আমার বাবাকে বলে দেব, সে তোমাকে মারবে। প্রথমবারের মতো আমি অনুভব করলাম যে আমি এই নিষ্পাপ মেয়েটির সাথে যা করছি সেটা কত বড় অপরাধ। আমি আমার সুবিধার জন্য তাকে হত্যা করার কথাও ভাবছিলাম। এখন আমি আমার বাবার ইচ্ছা বুঝতে পেরেছি এবং কেন তিনি আমাকে এত বেঁধে দিয়েছিলেন। হঠাৎ আমার বাবার লেখা সেই চিঠির কথা মনে পড়ল। উঠে আলমারি ড্রয়ার খুলে সেই চিঠিটা পেলাম, যেটা উইনের সাথে ছিল। ওটা খুলতেই দেখি আমার বাবা আমার কাছে হাত জোর করে অনুরোধ করছিলেন যে তুমি রিনাকে বিয়ে করে ওকে নিরাপত্তা দিও, কারণ আমি তোমার চেয়ে আর কারো ওপর বেশি ভরসা করি না যে সে রিনাকে আশ্রয় দিতে পারবে। কেউ তাকে সম্পত্তি লোভে হয়তো বিয়ে করবে, কিন্তু সেই মনোযোগ এবং ভালোবাসা দিতে পারবে না যা তুমি দিতে পারবে। রিনা আমার নিজের মেয়ে নয়, তবে আমি ওকে সবসময় নিজের মেয়ের মতোই করে মানুষ করেছি। মৃত্যুর মুখে ওর মাকে কথা দিয়েছিলাম, রিনাকে কখনো একা ছাড়ব না। আমি যখন অসুস্থ হই তখন রিনাকে দেখাশোনা করা সমস্যা হয়ে পড়ছিল। আমি একা অসুস্থ মানুষ, রিনা দেখাশোনা করতে পারছিলাম না। তাই আমি তোমাকে দেশে ফিরে আসার জন্য অনেকবার ফোন করি, কিন্তু তুমি প্রতিবার আমার কথা উপেক্ষা করেছো যে আমি ছুটি পাচ্ছি না। আমি তোমার অপেক্ষায় মৃত্যু দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। এই ভরা পৃথিবীতে রিনার কেউ নেই। মরার আগে যে উইল লিখছি তা শুনে হয়তো তোমার খারাপ লাগবে, কিন্তু আমার চিঠি পড়ে তুমি আমার উইল বুঝবে। রিনাকে নিজের করে তাকে রক্ষা করো এবং সারা জীবন তার সাথে থেকো। রিনা এখনও ছোট, সে তার বয়স অনুযায়ী এখনও ছোট শিশুর মতো আচরণ করে। তবে তুমি বিদেশে নিয়ে গিয়ে একজন ভালো ডক্টরের পরামর্শ নিয়ে তুমি যদি ওর চিকিৎসা করো, তাহলেও সুস্থ হতে পারে। আমি নিজেই তার চিকিৎসা করাতাম, কিন্তু আমার জীবন আমাকে এত সময় দেয়নি। হাত জোর করে অনুরোধ করছি, মৃত্যুর মুখে দাঁড়ানো বাবার এই অনুরোধ মেনো। আমি চিঠিটা পড়ে আবার রেখে দিলাম। রিনা তখনও ঘুমিয়েছিল, কিন্তু ঘুমের মধ্যেও সে কাঁপছিল। যে কষ্টের মধ্য দিয়ে সে গেছে তা কম ছিল না। আমি নিজেকে দোষী মনে করছিলাম যে আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন রিনা যত্ন নেওয়ার জন্য তার নিজের কাউকে দরকার ছিল। আমি নিজেকে দোষী মনে করছিলাম যে আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন রিনার যত্ন নেওয়ার জন্য নিজের লোকের দরকার ছিল। তাই তিনি আমাকে বারবার ফোন করে আসতে বললেন, কিন্তু ছুটি না পাওয়ার কারণে তার কথা এড়িয়ে যেতাম। কিন্তু রিনার সাথে যে এত বড় অপরাধ ঘটবে তা জানতাম না। বাবা বাধ্য হয়ে রিনাকে মানসিক হাসপাতালে ভর্তি করেছিলেন এবং সেখানে তার সাথে এমন অপরাধ ঘটেছিল। এসবের জন্য নিজেকে দোষী মনে হচ্ছিল। সময় মতো বাসায় আসলে রিনার সাথে এসব ঘটতো না। সকালে দুধওয়ালা যখন দুধ দিতে এলো, আমি তাকে ভালো করে খাতির যত্ন করছি।
তারপর তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। এটা দেখে রিনা খুব খুশি হয়ে আমাকে বলল, হ্যাঁ ওকে মারো, আরও মারো, এ আমাকে অনেক মেরেছে। আমিও দুধওয়ালাকে মেরে ওর মতোই রক্তাক্ত করে দিয়েছিলাম। রাতে যখন আমি রিনাকে খাওয়াতে চাইলাম তখন সে বলতে লাগলো, দিনু দাদা আজকে কি পাউডার দেবে না? তার এই কথায় আমার ভিতর থেকে নাড়িয়ে দিল। রিনা বাচ্চা অবস্থাকে কাজে লাগিয়ে আমি তার খাবারে স্লো পয়জন মিশিয়ে দিতাম, আর তার সামনে খাবারে সামান্য পাউডার দিয়ে দিতাম, কারণ আমি জানতাম সে পাগল এবং কিছুই বুঝবে না। কিন্তু আজ যখন আমি তার মুখ থেকে এই কথা শুনলাম তখন নিজের দিকে তাকাতেও পারছিলাম না। আমি নাতে মাথা নাড়লাম। রিনা বলল, তুমি চাও আমি মরে যাই তাই না? ওর ওই কথা শুনে আমি হঠাৎ তার দিকে তাকালাম যে ও কিভাবে জানল। ও বলল, আমি সবার কাছে খারাপ, শুধু বাবাই আমাকে পছন্দ করেন। আমি জানি ওই বুড়ো খেলে আমি মরে যাব। তোমার বন্ধু সেই দিন এটাই তো তোমাকে বলছিল। আমার আর ঈশানীর কথা শুনে হয়তো সব বুঝতে পেরে গেছে। সে যদি জানে আমি তার খাবারে বিষ দিচ্ছি তাহলে সে বিষ খাচ্ছিল কেন? ওর সরলতার জন্য আমার হৃদয় কেঁপে উঠল। তারপর সে বলল, আমাকে বিষ খাইও না, তোমার বন্ধুকে তোমার বউ বানাও, আমাকে শুধু আমার বাবার কাছে রেখে আসো। আমি বাবার কাছে যেতে চাই। আমি রিনাকে কোনো উত্তর দিতে পারলাম না। পরের দিন আমি ঐশানীকে বলছিলাম যে আমি তাকে বিয়ে করতে পারবো না। এই বলে ফোনটি কেটে দিলাম। আমাকে এখন রিনার চিকিৎসা করাতে হবে এবং আমি লক্ষ্য করেছি যে সে একটু মনোযোগ এবং ভালোবাসা পেলে সব কিছু করতে রাজি হয়। আমার একটু মনোযোগে সে আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শুরু করে, সাথে আমার অনেক ছোট ছোট কাজও করে দিত সে। যেখানে ওষুধ কাজ করে না সেখানে ভালোবাসা অনেক কাজ করে। আমার ভালোবাসার প্রভাবে রিনা আগে থেকে ভালো হতে শুরু করে। আমি আমার ব্যবসা আমার ম্যানেজারের হাতে ছেড়ে রিনাকে লন্ডনে নিয়ে যাই। সেখানে রিনা একজন ভালো ডাক্তারের কাছে চেক আপ করিয়ে রিনাকে চিকিৎসা শুরু করি। ধীরে ধীরে রিনা ভালো হতে শুরু করে, সাথে আমাদের সম্পর্কের কথাও বুঝতে পারেন। আমি তাকে বাবার সম্পর্কেও বলেছিলাম যে বাবা আর এই পৃথিবীতে নেই। প্রথমে সে অনেক কেঁদেছিল, কিন্তু শীঘ্রই সে নিজেকে সামলিয়ে নেয়। এখন সে আমাকে দিনেশ বলে ডাকে, দিনু দাদা নয়, কারণ সে আমাদের সম্পর্ক বুঝতে পেরেছে। 6 মাস পর যখন আমি লন্ডন থেকে দেশে ফিরে আসি তখন রিনা পুরোপুরি সুস্থ। এই 6 মাসে রিনার যত্ন নিতে নিতে আমি তার প্রেমে পুরোপুরি ডুবে গিয়েছিলাম। আর রিনাও আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতো না, সব সময় আমার সাথে লেগেই থাকতো। আর আমাকে বলতো, আমাকে ছেড়ে যেও না দিনেশ, আমি মরে যাব। আমিও রিনাকে কথা দিয়েছিলাম, তোমাকে ছেড়ে কোথাও যাব না। যখন আমি আর রিনা রুমে প্রবেশ করলাম, ঘরের সাজসজ্জা দেখে রিনা হতভম্ব হয়ে গেল এবং পরের মুহূর্তে লজ্জায় লাল হয়ে গেল। আমি আমার বন্ধুকে আমার আসার খবর আগেই জানিয়েছিলাম এবং আমি তাকে বুঝিয়ে দিয়েছিলাম যে তাকে কি করতে হবে। আমাদের বিয়ের প্রায় 8 মাস হতে চলল এবং এখনও পর্যন্ত রিনা এবং আমার মধ্যে কিছুই হয়নি। এখন রিনা পুরোপুরি সুস্থ এবং আমি রিনার সাথে ছিলাম। আমরা আমাদের বিবাহিত জীবন একসাথে শুরু করতে চেয়েছিলাম। আজ রাত ছিল আমাদের বিয়ের রাত। আমার বন্ধু সব প্রস্তুত করে রেখেছিল। রুমে ঢোকার সাথে সাথেই গোলাপের ঘ্রাণ আর সাজসজ্জার ঘর রিনাকে চমকে দিল। মুখে লজ্জার আভা আর নিচু চোখ আমাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেল। আমি রিনার আমার পাশে নিয়ে বসলাম। আমি রিনাকে বললাম, আজকের রাত আমাদের জীবনের নতুন সূচনা। এর আগে আমি তোমার সাথে যা করেছি আশা করি তুমি আমাকে ক্ষমা করে দেবে। রিনা বলল, দিনেশ, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি এবং তোমাকে আমার মন থেকে মেনে নিয়েছি। আমি রিনাকে একটি সোনার চেন দিয়েছিলাম যার উপরে ডি এবং আর খোদাই করা ছিল। এটি স্পেশালি রিনার জন্যই বানিয়েছিলাম। আর এই গিফটটি ধরে রিনার চোখে আনন্দরাস্ত্র ছিল এবং খুশিতে আমাকে জড়িয়ে ধরেছিল। আমিও তাকে আমার বুকে শক্ত করে ধরেছিলাম। এই রাতটি ছিল আমাদের জীবনে একটি স্মরণীয় রাত এবং আমাদের ভবিষ্যতের জীবন খুব সুন্দর হতে চলেছে। ধন্যবাদ বন্ধুরা।